আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে অষ্টপুরের বৃত্তান্ত। গল্পটি সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্ব। নিজের ভাগ্যের ওপর খুব একটা ভরসা নেই প্রাণপতির। ভাগ্য ভালো বা চলনসই হলেও দর্শন শাস্ত্রে সম্পূর্ণ নিমজ্জিত প্রাণপতির শেষ পর্যন্ত পুলিশের চাকরি জুটত না, আর মুন্ডু ও ধরের বিবাদে নিয়ত দ্বিখণ্ডিত হতে হতো না তাঁকে। তবু প্রাণপতি মিনমিন করে বললেন, দেখো কি হয়। বক্রেশ্বরের ওষুধের গুণেই হোক কিংবা প্রাণপতির বিরূপ ভাগ্য হঠাৎ সদয় হওয়াতেই হোক, ঘণ্টাখানেক পরে লাশটা নাড়ি চলতে শুরু করলো। শ্বাস প্রশ্বাসও চালু হলো। শশধর ডাক্তার এসে লোকটির ক্ষতস্থানে মলম আর পুলটিস লাগাতে লাগাতে দুঃখ করে বললেন, ছে ছে, আজকাল কি সব পকেটমার হয়েছে বলুন তো, ফুলের গায়ে মূর্ছা যায়। হ্যাঁ, পকেটমার ছিল বটে আমাদের আমলের কালু বারুই। ইয়া বুকের ছাতি, ইয়া হাতের গুলি। ফুলবাড়ির দারোগা হেড়ম্ববাবু তো তাকে গাছে বেঁধে আধ বেলা বাঁশ পেটা করেছিলেন। তারপর তারই সর্বাঙ্গে ব্যথা। কালু তো হেসেই খুন। প্রাণপতিবাবু শশধর ডাক্তারের উপর ভরসা রাখেন না। তাঁর মেয়ের আমাশা শশধর এখনো সারাতে পারেননি। তাঁর ওষুধে কারো কিছু সারে বলেও শোনা যায় না। তবু জিজ্ঞেস করলেন, অবস্থা কেমন দেখছেন ডাক্তারবাবু? বেঁচে যেতেও পারে, মারা যাওয়া বিচিত্র নয়, সবই ভগবানের হাত, বুঝলেন তো? প্রাণপতি বুঝলেন, বুঝতে তার কোনো অসুবিধাই হলো না। বাংলা সাহিত্যের অমূল্য সব লেখা নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকব আমি দেবস্মিতা, আর আপনারা শুনছেন #গল্প উইথ দেবস্মিতা। আপনি কি আজ প্রথম আমার গল্প শুনছেন? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই প্রেস করুন বেল আইকনটি। নবীন হামাগুড়ি দিয়ে একটা সুড়ঙ্গ প্রেরণার চেষ্টা করছিল। ভারী পিছল সুড়ঙ্গ, তার ওপরে বেশ চড়াই, কাজটা সহজ নয়। একটু দূরেই অবশ্য সুড়ঙ্গের মুখ দেখা যাচ্ছে, আর 5-7 বার হামা টানতে পারলেই পৌঁছে যাবে। আর এখানে পৌঁছে যেতে পারলেই সব সমস্যার সমাধান। নবীন তাই হ্যাঁচড় প্যাঁচড় করে যত তাড়াতাড়ি সম্ভব শেষ পথটুকু পেরোনোর চেষ্টা করছে। পৌঁছে গিয়েছেই প্রায়, আর একটু। সুড়ঙ্গের মুখে একটা লোক হামাগুড়ির ভঙ্গিতেই খাপ পেতে বসে তাকে ঝুলঝুল করে দেখছে। মাথায় ঝাঁকড়া চুল, কটা চোখ, তুম্বাপানা মুখ। তার দিকে একখানা হাত বাড়িয়ে বলল, হাতটা চেপে ধরো হে, টেনে তুলে নিচ্ছি। হাঁপাতে হাঁপাতে নবীন খপ করে হাতটা চেপে ধরল। কিন্তু মুশকিল হলো, নবীনের পিছন দিকেও একটা টান আছে। লোকটা ঝেঁইও জোরে টানছে বটে, কিন্তু নবীনকে ঠিক টেনে তুলতে পারছে না। বিরক্ত হয়ে বলল, আহা, তোমার কি বেরিয়ে আসার গা নেই নাকি? একটু চাড় মেরে বেরিয়ে আসতে পারছো না? নবীন কাচুমাচু হয়ে বলল, চেষ্টা তো করছি মশাই, কিন্তু কেবল পিছলে নেমে যাচ্ছি যে। লোকটা আরও কিছুক্ষণ হাত মুখ খিঁচিয়ে টানা হ্যাঁচড়া করে হাল ছেড়ে দিয়ে বলে, না হে বাপু, তোমার বেরিয়ে আসার ইচ্ছেটাই নেই। কিন্তু বাপু, ফিরে গিয়ে লাভটা কি বলো তো? সেই তো বিষ ব্যথার মধ্যে গিয়ে পড়বে। তোমার সর্বাঙ্গে কটা কালশিটে জানো? গুনে দেখেছি 256টা। 3 জায়গায় হাড়ে চির ধরেছে। নাক, মুখ, চোখ ফুলে ঢোল, মাথায় 2টো ঢিবি।
আর ক্ষতস্থানের তো লেখা জোকা নেই, এক কলসি রক্তপাত হয়েছে। ও শরীরে আর আছেটা কি বলতো? ফিরে গিয়ে ব্যথা বেদনায় কোকিয়ে মরতে হবে। আর যদি বেঁচেও যাও, ফের গিয়ে ফাঁসিতে লটকাবে। আর যদি ফাঁসি নাও হয়, তাহলে নগেন পাকড়াশি তোমাকে ছেড়ে কথা করবে ভেবেছ? এতক্ষণ বোধহয় দা কুড়ুল নিয়ে বেরিয়েও পড়েছে। তাই তোমার ভালোর জন্যই বলছি হে, একটা হেস্ত নেস্ত করে উঠে এসো তো বাবু। নগেন বলল, আগে একটু জিরোতে দিন, তারপর ফের চেষ্টা করছি। কিন্তু আপনি কে? আমি হলাম খগেন দাস, ফস্টার সাহেবের খাজাঞ্চি। ফস্টার সাহেব কে? মস্ত কুটিয়াল ছিলেন হে, তরোয়াল দিয়ে কত মুন্ডুই যে কেটেছেন। ওরে বাবা! আহা, তোমার ভয় কি? তুমি নাকি ভারী ভালো কবাডি খেলতে পারো। একগাল হেসে নবীন বলে, হে তা পারি। তা তো হয়েই গেল, ফস্টার সাহেব কবাডি খেলার পাগল। না বাপু, অনেকক্ষণ জিরিয়েছ, এবার হাতটা চেপে কষে উপরে ধরো তো, এক ঝটকে তোমাকে বের করে আনছি। তা ধরল নবীন, কষেই ধরল, কিন্তু পিছনের টানটা বড্ড জোর লেগেছে। সে ফের পিছলে নেমে যাচ্ছে নিচে। খগেন দাস অবশ্য বেশ পালোয়ান লোক, ফের তাকে খানিক টেনে তুলে বলল, ইচ্ছে শক্তিকে কাজে লাগাও হে, এই অন্তিম মুহূর্তটাই গোল মেলে। চার মারো, জোরসে চার মারো। তা মারছিল রোমেন, একটু ওপরের দিকে উঠলেও যেন। খগেন বলল, আর শোনো, খবরদার ওই ঝাড়ুদারটার সঙ্গে ভাব করতে যেও না যেন, খুব খারাপ লোক। অবাক হয়ে নবীন বলে, কে ঝাড়ুদার? কার কথা বলছেন? ওই যে শীতল সাহেবের গির্জা ঝাঁটায় যে লোকটা, ওর নাম পল। একদম পাত্তা দিও না ওকে, ওর মাথার ব্যামো আছে। যে আগে তাই হবে, কিন্তু আমি যে আর পেরে উঠছি না মশাই, আমার পা ধরে কে যেন বেজায় জোরে টানছে। আহা, সে তো টানবেই, ঝটকা মেরে পা ছাড়িয়ে নাও, তারপর উঠে এসো। শরীরটা ছেড়ে গেলেই দেখবে ফুরফুরে আরাম লাগবে। কিন্তু নিচের দিকে টানটাই বড্ড বেশি হয়ে উঠল। খগেন দাসের জোরালো মুঠিও ঠিক সামাল দিতে পারল না। হাতটা হড়কে গিয়ে সুড়ঙ্গ বেয়ে সুরসুর করে নিচে নামতে থাকলো নবীন। তারপর ঝড়াক করে এক জায়গায় থামলো, আর থামতেই মনে হলো চারিদিক থেকে যেন হাজারটা ভীমরুল হুল দিচ্ছে তাকে। সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা, মাথা টনটন করছে, গাঁটে গাঁটে যন্ত্রণার হাট বসে গিয়েছে, কানে ঝিঝি ডাকছে, চোখে অন্ধকার দেখছে সে। খানিকক্ষণ পর নবীন বুঝতে পারল যে মরতে মরতেও সে মরেনি। তার হাত পা অবশ হলেও একটু আধটু নাড়াচাড়া করতে পারছে। তার গায়ে বোধহয় খুব জ্বর, বড্ড শীতও করছে তার। তার মাথাটা তুলে কে যেন তাকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করছে। গরম দুধ নাকি? তাই হবে বোধহয়, তবে দুধে কেমন একটা স্পিরিট স্পিরিট গন্ধ। আবার ঘুমিয়ে পড়ল নবীন। ঘুমানোর আগে আবছা শুনতে পেলেও কে যেন কাকে জিজ্ঞেস করছে, ছেলেটা কি বাঁচবে? বলা যাচ্ছে না, ইনফেকশন না হলে বেঁচে যেতেও পারে। বেঁচেই বা কি লাভ? শুনছি ফাঁসির আসামি। ওই ফাঁসির আসামি কথাটা কানে নিয়েই ঘুমিয়ে পড়েছিল নবীন। কতক্ষণ পর তার ঘুম ভাঙল কে জানে, কিন্তু ঘুম ভাঙতেই তার মনে পড়ল সে ফাঁসির আসামি। শরীরে প্রচণ্ড যন্ত্রণা এখন একটু যেন সহ্যের মধ্যে এসেছে। চোখ দুটো পুরো খুলতে পারছে না বটে, কিন্তু সামান্য একটু ফাঁক করতে পারছে। আবজা চোখে সে গরাদের আভাস দেখতে পেল। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। পালিয়েও লাভ হলো না, এরা আবার ধরে এনেছে তাকে, ফাঁসিতেই ঝোলাবে। ভারী হতাশ হয়ে চোখ বুজল নবীন। খগেন দাস ঠিকই বলেছিল, সুড়ঙ্গ থেকে বেরিয়ে যেতে পারলেই বোধহয় ভালো হতো। গরাদের ওপাশে কে যেন একজন এসে দাঁড়িয়েছে। গরাদের ওপাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে লম্বা, রোগা, পরনে লুঙ্গি আর গায়ে কামিজ, বয়স 40-এর ওপর, গালে রুক্ষ দাড়ি আর গোঁফ,
ঝুলঝুল করে তাকে দেখছিল। নবীন চোখ খুলতে লোকটা উবু হয়ে বসে বলল, কতকাল লাইনে নেমেছ বাবু? নবীন হাঁ করে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, নামিনি তো। নামনি? কিন্তু স্পষ্ট যে নিজের চোখে তোমার কাণ্ডটা দেখলুম। নবীন একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখে জলও আসছিল তার। আর যাই হোক, তাদের বংশের কারোর চোর বদনাম নেই। নবীনই বোধহয় প্রথম এই কাজ করে ফেলেছিল। এখন তার বড্ড অনুতাপ হচ্ছে। সেই পাপের জন্য এখন যদি তার ফাঁসিই হয়, সেও ভি আচ্ছা, ফাঁসিই হোক। ও বাপ, চোখে জল দেখছি। বলি, মরদের মানুষের চোখে জল কেন হে বাপু? কাঁচা কাজ করলে তো কেলেঙ্কারি হবেই। হাত পাকিয়ে তবে না কাজে নামতে হয়। আমি চোর নই, হাত পাকানোরও দরকার নেই, আপনি যান। লোকটা তার দিকে আরও কিছুক্ষণ জুলজুল করে চেয়ে থেকে বলল, চোর নও? তবে গায়ে কয়েদের পোশাক কেন? সে অনেক কথা। আমি ফাঁসির আসামি। বাবা, তবে তো সাহেন্সা লোক হে। কটা খুন করেছ? একটাও না। বটে? তাহলে ফাঁসি হচ্ছে কোন সুবাদে? সে আপনি বুঝবেন না। কপাল খারাপ হলে কত কি হয়। কিন্তু আপনি কে বলুন তো? আমার নাম উদ্ভব ঘটিক। সেদিন তোমার কাণ্ড থেকে ভেবেছিলুম সুযোগ পেলে তোমাকে একটু তালিম দেব, কিন্তু এখন তো দেখছি সবাইকে দিয়ে সব কাজ হওয়ার নয়। চোর, বাটপার, খুনে, গুন্ডা, বদমাশ আমি বিস্তর দেখেছি, কিন্তু তোমাকে দেখে কোনোটাই মনে হচ্ছে না। যাকগে, তোমার গায়ের বিষ আগে মরুক, তারপর তোমার ঘটনাটা শোনা যাবে। উদ্ভব ঘটিক চোখের পলকে উধাও হয়ে গেল। কে যেন জিজ্ঞেস করছিল, বড়বাবুকে বাড়িতে আছেন? বড়বাবু কি বাড়িতে আছেন? প্রাণপতি খাসনবিশ কথাটার অর্থ কিছুই বুঝতে পারছিলেন না। কে বড়বাবু? কেনই বা তিনি বাড়িতে থাকবেন? এসব তার কাছে হিয়ালি বলেই মনে হচ্ছিল। সামনে কি একটা আবছা মতো দাঁড়িয়েও আছে বটে, কিন্তু সেটা অলিক বা কুহেলিকাও হতে পারে। কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চমবারেও একই প্রশ্ন বারবার হাতুড়ির মতো তার কানে এসে পড়ায় তিনি হঠাৎ সচকিত হয়ে উঠলেন। তাই তো, প্রশ্নটা তো তাঁকেই করা হচ্ছে, এবং তিনিই তো অষ্টপুর থানার বড়বাবু বটে। তিনি শশব ব্যস্তে সোজা শটান হয়ে বসে চারিদিকটা ভালো করে দেখে নিয়ে বললেন, না না, আমি এখন বাড়িতে নেই তো। আমি তো থানায় বসে আছি বলেই মনে হচ্ছে। সামনের চেয়ারে বসা একটা লোক এসে বলল, যে আজ্ঞে, আপনি থানাতেই বসে আছেন। আপনি নিজের মধ্যে আছেন কিনা সেইটা জানতে চাইছিলেন। লোকটা অবনী ঘোষাল, শ্রীনিবাস আচার্যের ছোট জামাই, এবং এই লোকটাই যত নষ্টের গোড়া। পল্টু পাকড়াশিকে গণধোলাই দেওয়ার মূলে ছিল এরই প্ররোচনা, আর তার ফলেই খুনের আসামিটাকে নিয়ে প্রাণপতিকে ঝামেলা পোয়াতে হচ্ছে। এই মরে কি সেই মরে? মুখে খাতির দেখিয়ে প্রাণপতি বললেন, অবনী বাবু যে, বসুন বসুন। অবনী গম্ভীর মুখে বললেও, আমি তো বসেই আছি। ওহ, তাই তো। হ্যাঁ, কি যেন বলছিলেন? এখনো বলিনি, তবে বলতেই আসা। আপনি কি জানেন সরকার বাহাদুর ওই মারাত্মক খুনিয়া ফেরারি আসামিটাকে ধরার জন্য কোনো পুরস্কার ঘোষণা করেছে কিনা? আজ্ঞে না, এখনো ঘোষণা হয়নি। হবে বলে কি মনে হয়? তা হতে পারে। তাহলে পুরস্কারটা কিন্তু আমারই পাওনা। আপনি আমার কথা কি উপর মহলে জানিয়েছেন? প্রাণপতিবাবু বললেন, আমাদের এফআইআরে স্পষ্ট করে সব লেখা আছে অবনীবাবু। মিস্টার অবনী ঘোষাল, the son-in-law of Srinivas Acharya, apprehended the culprit Poltu Pakrashi almost single-handedly and by his own effort. But the irate and unruly crowd manhandled the culprit very badly. বাহ, বেশ লিখেছেন মশাই,
কিন্তু পুরস্কারটা ঘোষণা হচ্ছে না কেন বলুন তো? আমি তো ঠিক করেই রেখেছি, টাকাটা পেলেই একখানা ভালো দেখে মোটর বাইক কিনে ফেলবো। সে আর বেশি কথা কি, তবে কিনা সরকার বাহাদুর পুরস্কার যদি দেয়ও, তাহলে জ্যান্ত পল্টু পাকড়াশির জন্য দেবে। কিন্তু ছোকরার যা অবস্থা, তাতে বাঁচলে হয়। সর্বনাশ! বাঁচবে না মানে? না বাঁচলে ছাড়বো নাকি? আপনি ওর ভালো রকম চিকিৎসার ব্যবস্থা করুন। দরকার হলে আমি চিকিৎসার খরচ দেব। ফল, মাছ, দুধ, ভিটামিন সব দিন। এই 1000 টাকা রেখে যাচ্ছি, কোনো অযত্ন যেন না হয় দেখবেন। যে আজ্ঞে, আপনার মনটা বড্ড নরম। নবীনকে যেদিন জেলখানায় পাঠালো, তার পরদিন সকালেই নগেন পাকড়াশি ভোলারাম আর চণ্ডীচরণকে ডেকে বলল, এবার টাকাটা যে উদ্ধার করে আনতে হয় বাপু, দেরি করলে বেহাত হয়ে যেতে পারে। ভোলারাম বলে, ও নিয়ে আপনি ভাববেন না, আমাদের লোকেরা আগাগোড়া নজর রেখেছে। নবীনের পাতানো এক পিসি আছে, ননিবালা, অনেক বয়স, টাকাটা তার হেফাজতেই আছে। নগেন ঠান্ডা গলায় বলল, আজই উদ্ধার করা চাই। নগেনকে সমঝে চলে না এমন লোক তল্লাটে নেই। ভোলারাম একবার বিচলিঘাটের এক মহাজনের কাছে নগেন পাকড়াশির 10 লাখ টাকা পৌঁছে দিতে যাচ্ছিল। এত টাকা হাতে পেয়ে তার একবার মনে হয়েছিল টাকাটা নিয়ে পালিয়ে যায়। চিরতরে ভিন দেশে পালিয়ে গেলে নগেন তার নাগাল পাবে না। আর সেদিনই হঠাৎ টাকার বান্ডিলটা তার হাতে দিয়ে নগেন ভারী আদুরে গলায় জিজ্ঞেস করল, হ্যাঁ রে ভোলা, এই যে তুই মাঝে মধ্যে এত টাকা এরকে ওকে পৌঁছে দিয়ে আসিস, তা তোর কখন লোভ হয় না, ইচ্ছে হয় না টাকাটা গপ করে নিয়ে পালিয়ে যেতে? ভোলারাম কেঁপে ঝেঁপে অস্থির, বলল, আগে না। না হলেই ভালো, আজ পর্যন্ত আমার পয়সা কেউ হজম করতে পারেনি কি না? আর ওই যে গুন্ডা চণ্ডী, তার ভয় সবাই থরহরি, কিন্তু চণ্ডীও নগেনের চোখে চোখ রেখে কথা কওয়ার সাহস পায় না। নিশিন্দাপুরে নগেনের বাগান বাড়িতে কালোচরণ দাসের মতো সাংঘাতিক হেক্করকে বেয়াদপির জন্য ডান হাতের কবজি মুচড়ে ভেঙে দিয়েছিল নগেন। অথচ কালো একজন পালোয়ান লোক। সেই থেকে চণ্ডী কখনো নগেনের সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা ভাবেও না। টাকাটা উদ্ধার করা কিছু শক্ত ছিল না। ভোলারাম আর চণ্ডী এক রাতে গিয়ে বুড়ির ওপর চড়াও হলো। বেশি কিছু করতেও হয়নি। গলায় একখানা দা চেপে ধরতেই বুড়ি হাউমাউ করে বলে দিল, উঠোনে পূব ধারে কাঁঠাল গাছের তলায় পোঁতা আছে বাবা, প্রাণটা রক্ষে করো, ও তোমরা নিয়ে যাও। কাঁঠাল গাছের তলা বেশি খুঁড়তেও হয়নি। হাতখানেক গর্তের নিচে পেতলের ডাবরখানা ছিল, তাতে 5 লাখ নগদ টাকা। সুতরাং সব দিক থেকেই সুষ্ঠু সমাধান হয়ে গিয়েছিল। পল্টুকে জেল থেকে ছাড়িয়ে এনে নামধাম পাল্টে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। তার বদলে ফাঁসি যাওয়া একরকম ঠিকই হয়েছিল নবীন দাসের। 5 লাখ টাকাও উদ্ধার হয়ে গিয়েছে। সুতরাং নগেন নিশ্চিন্ত ছিল, ফাঁসিটা মানে মানে হয়ে গেলেই হলো। ঠিক এই সময় খবর এলো যে নবীন পালিয়েছে। বিনা মেঘে বজ্রাঘাত। নবীন পালিয়েছে মানে বিপদ। যদি ধরা পড়ে তাহলে সব ষড়যন্ত্রটাই ফাঁস হয়ে যাওয়ার কথা। পুলিশ এসে নগেনের বাড়ি রোজ তছনছ করতে লাগলো পল্টু পাকড়াশির খোঁজে। নগেন ঠান্ডা মাথার লোক, মোটেই উত্তেজিত হলো না। চণ্ডীকে ডেকে বলল, নবীন পালিয়েছে বটে, কিন্তু লোকবল বা অর্থবল নেই। বড় জ্বর ছুটে আর হেঁটে কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছে। বেঁচে থাকলে আমাদের বিপদ, কারণ ধরা পড়ে অনেক কথা কইবে। সুতরাং পুলিশ ওকে জেরা শুরু করার আগেই নিকেশ করা চাই। এমন ব্যবস্থা করে আসবি যাতে লাশ শনাক্ত করা না যায়। 2 সঙ্গী নিয়ে চণ্ডী বেরিয়ে পড়ল। পল্টুর পালানোর খবর পেয়েছিল শিবতলার ভুবন মণ্ডলও। ভুবন মণ্ডলকে দৈত্য বললেও বলা চলে। যেমন তাল গাছের মতো ঠ্যাঙা, তেমনই পালোয়ানের চেহারা। ভয় বস্তুটি কি তা তার জানা নেই। সে যদি সন্ডামি গুন্ডামির পন্থা নিত, তাহলে গোটা পরগনায় তার জুড়ির কেউ থাকতো না। কিন্তু ভাগ্যক্রমে
ভুবন মণ্ডল ধর্মভীরু মানুষ, মেজাজও ঠান্ডা, কিন্তু একটা মুশকিল হলো, যদি কোনো কারণে সে হঠাৎ রেগে যায় তাহলে চারপাশে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়ে। তখন আর তার কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু থাকে না। বছর দুই আগে তার সহোদর ভাই গগন মণ্ডল যখন বাজিতপুরে খুন হয়, তখনও একবার মাথায় খুন চেপেছিল তার, কিন্তু খুনিটাকে তা জানা ছিল না বলে সে কয়েকটা মোটাসোটা গাছ দুহাতে উপড়ে আর কয়েকটা পাথর কিলিয়ে ভেঙে রাগটা প্রশমিত করে। তারপর যখন খুনি পল্টু পাকড়াশি ধরা পড়ে, তখন সে পল্টুকে গলা টিপে মারবে বলে প্রথমে আদালতে, পরে লকআপেও হানা দেয়, কিন্তু পুলিশের সঙ্গে এঁটে উঠতে পারেনি। তবে শেষ পর্যন্ত পল্টুর ফাঁসির হুকুম হওয়ায় সে খানিকটা ঠান্ডা হতে পেরেছিল। পল্টু পালিয়েছে শুনে ভুবন মণ্ডলের শান্ত মাথাটায় আবার দপ করে আগুন জ্বলে উঠল। তবে সে তাড়াহুড়ো করল না। এটা সে জানে যে কলেবরটা বিরাট হলেও এবং গায়ে অসুরের জোর থাকলেও তার বুদ্ধি খুব একটা বেশি নয়। এর আগে গোয়ারতুমি করতে গিয়ে সে বিস্তর ঝামেলায় পড়েছে। তাই মাথা ঠান্ডা রাখার জন্য বড় একখানা বগি থালায় এক থালা পান্তা ভাত, এক ছড়া তেঁতুল আর আখের গুড় দিয়ে সাপটে মেরে দিল সে। তারপর অনেকক্ষণ ধরে তার প্রিয় কুড়ুলখানা পাথর আর শিরিষ কাগজে ঘষে ভালো করে ধার দিয়ে নিল। খাটো ধুতিখানা আঁটো করে মালকোচা মেরে পরে ফেলল। গায়ে খাটো পিরানখানা চাপিয়ে মা কালীকে পেন নাম ঠুকে বেরিয়ে পড়ল। বিশু গায়নের সঙ্গে যে গোখরো সাপের খুব মিল আছে এটা অনেকেই মানে। হিলহিলে পাকানো চেহারা, চোখে হিমশীতল চাউনি আর প্রখর বুদ্ধি। কালীপদ নস্কর ছিল বিশুর জামাই। কালীপদ পল্টুরি বয়সী, ইয়ার বন্ধুও বটে, ব্যবসাও করতো একসঙ্গে। সেই ব্যবসা নিয়ে একদিন বচসা হলো, ঝগড়াঝাঁটি হলো, মুখ দেখা দেখেও বন্ধ হয়ে গেল। তারপর কি হলো কে জানে। একদিন ভোরবেলা এসে ঘুমন্ত অবস্থা থেকে তুলে কালীপদকে উঠোনে টেনে নিয়ে গিয়ে তার বউয়ের সামনেই খুন করে রেখে গেল পল্টু। বিশুর ওই একটাই সন্তান, মেয়ে মানময়ী। মাত্র 18 বছর বয়সেই বিধবা মানময়ী এখনও হাহাকার করে রোজ কাঁদে। বিশুর সহ্য হয় না। পল্টুর ফাঁসির খবরে মেয়েটা একটু দম ধরেছিল। বিশু অবশ্য কখনোই ভোলেনি। এখন পল্টুর জেল থেকে পালানোর খবর পেয়ে সে সকালবেলাতেই বেরিয়ে পড়ল। আশপাশের সব গাঁই তার চেনা লোক আছে। তার ধান আর শস্য বীজের গ্রাহক সর্বত্র। লোকে তাকে ভয় পায়, খাতিরও করে। লাটপুরের গন্ধর্ব সেনাপতি বলল, পাকা খবর জানি না, তবে অষ্টপুর থানায় একজন ফেরারি আসামি ধরা পড়েছে বলে কানাঘুষো শুনেছি, দেখো গে যাও। গোখরো সাপের সঙ্গে বিশু গায়নের একটু তফাতও আছে। সাপ যাত্রার বুদ্ধি নেই, তাই কখনো পোষ মানে না। স্মৃতি বলে কিছু কাজও করে না, কিন্তু বিশু বুদ্ধিমান। সে যা করবে তাতে নাটুকেপনা থাকবে না, হাল্লা চিল্লা বা হাঙ্গামা থাকবে না, নিঃশব্দে কাজ হয়ে যাবে। মোটর বাইকটা ঘুরিয়ে বিশু অষ্টপুরে রওনা হয়ে পড়ল। অষ্টপুরের হরেন চাটুর্যের মা মৃদুভাসিনী দেবী ভোর রাতে স্বপ্ন দেখলেন যিশু বাবার হাত আর পায়ের ক্ষতস্থান থেকে নতুন করে রক্তক্ষরণ হচ্ছে। প্রণাম করে উঠেই এই দৃশ্য দেখে ও মা গো বলে আর্তনাদ করে উঠে বেদিতে আঁচল দিয়ে ক্ষতস্থান মুছিয়ে দিতে দিতে বললেন, পেরেকগুলো এবার খুলে নিলেই তো হয় বাবা, এতদিন হয়ে গিয়েছে, এখনো পেরেকগুলো আছে কেন বলো তো? যিশু বাবা ভারী সুন্দর করে হেসে বললেন, ও কি আর আজকের পেরেক রে? যতবার খুলবি ততবারই মানুষ ফের পেরেকে গেঁথে দেবে আমায়। আমার ক্ষত তো সারবার নয়। কেন বাবা, কেন এত কষ্ট তোমার? আমার কোনো কষ্ট নেই, মানুষের কষ্টই পেরেক হয়ে আমাকে কষ্ট দেয়। ওই যে ছেলেটাকে ওরা কত মারল, সব মার এসে লাগলো আমারই গায়ে, জোড়োই কি করে বলতো? তাই তো বাবা, মানুষের কষ্টই তো তোমার কষ্ট। ছেলেটাকে বড্ড মেরেছিল ওরা, মানুষের কি আর মায়া দয়া আছে? গির্জার 5 ধাপ সিঁড়ি,
তারপর একটু বাঁধানো জায়গা, সেটা পেরিয়ে দরজা। ওই দরজার বাইরেই শুয়েছিল উদ্ভব খটিক। শোয়ার পক্ষে দিব্যি জায়গা, উপরে ছাউনি আছে, বৃষ্টি বাদলায় কষ্ট নেই। ভোরবেলা একজন উটকো লোককে দরজা আটকে শুয়ে থাকতে দেখে মৃদুভাষিনী অবাক আর বিরক্ত হয়ে বললেন, কে রে অলপ্যে লক্ষ্মী ছাড়া, দরজা আটকে শুয়ে আছিস? এটা কি জমিদারি পেয়েছিস হতভাগা? মুলুকে আর কোথাও শোয়ার জায়গা জুটল না তোর? উদ্ধব হাড়মোড়া ভেঙে উঠে বসে বলল, আমার জন্যে আর কি বিছানা পেতে রেখেছে বলুন? হ্যাঁ গো ঠাকুমা, লোকে যে বলে আপনি যিশু ভজনা করে খ্রিস্টান হয়েছেন, সে কি সত্যি? হলে হয়েছি, তাতে তোদের কি রে মুখ পোড়া? বেশ করবো খ্রিস্টান হব, জুতো মোজা পরবো, পাউরুটি খাবো, তাতে তোর গায়ে ফোসকা কেন পড়ে? এখন পথ ছাড়তো বাপু, ভিতরে আমার কাজ আছে। হুটপাট করা কি ঠিক হচ্ছে ঠাকুমা? ভিতরে ছাঁটপাট হচ্ছে যে। মৃদুভাষিনীর এক গাল মাছি। বলে কি রে ছোঁড়া? গির্জায় আবার ঝাঁটপাট দেবে কে? কার গরজ? কার মাথা ব্যথা? উদ্ধব মাথা নেড়ে বলে, তা জানি নে, তবে রোজ সকালে গির্জার ভিতরে ঝাঁটপাটের আওয়াজ শুনতে পাই। মৃদুভাষিনী থমকালেন। তাই তো, গির্জাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কি করে থাকে, তা তো তিনি কখনো ভেবে দেখেননি। তিনি বললেন, তা হ্যাঁ রে উদ্ধব, ঝাঁটপাট কে দেয়, তা উঁকি মেরে দেখিসনি? উদ্ভব ফের মাথা নেড়ে বলে, না ঠাকুমা, ওসব অশৈলী কাণ্ড। কাজ কি ওদের ঘাঁটিয়ে? মাঠে ঘাটে আনাচে কানাচে পড়ে থাকতে হয় আমাদের, কত অশৈলী কাণ্ডই চোখে পড়ে, কিন্তু ঘাঁটাতে যাই না। যা হচ্ছে হোক, কাজ কি আমার খতের নেওয়ার নাকি বলুন? মৃদুভাষিনী চিন্তিত মুখে বললেন, তা তো বুঝলুম বাছা, কিন্তু আমার যে একটু কাজ ছিল। এত ভোরে কি কাজ গো ঠাকুমা? আপনি তো মোমবাতি জ্বালাতে সেই সন্ধ্যাবেলাটিতে আসেন। ভোর রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি রে বাপু। যিশু বাবার হাতে পায়ের ক্ষত দিয়ে রক্ত গড়াচ্ছে, তাই বড় দুশ্চিন্তা হলো। ভাবলুম সত্যি কিনা গিয়ে দেখে আসি। উদ্ভব কিছুক্ষণ হাঁ করে থেকে বলল, তাই আপনার হাতে ডেটলের শিশি তুলো আর গজ দেখছি বটে। এ হে, লোকে যে হাসবে ঠাকুমা। পাথরের যিশুর হাত থেকে রক্ত বেরোবে কি গো? তবে আপনার ভক্তি আছে বটে, যিশু বাবাকে আপনি বড্ড ভালোবাসেন দেখছি। তা সত্যি, যিশু বাবাকে কেমন গোপাল ঠাকুরের মতো লাগে রে। তাও যশোর যিশুই বলুক আর গোপাল ঠাকুরই বলুক, মা কালীর কাছে কেউ লাগে না। যিশু বাবার ধরন ধারণ তো মোটেই পছন্দ হয় না আমার। মিনিমুখো মিনমুনে পুরুষ ধরে বেঁধে নিয়ে পেরেক গেঁথে দিল, আর উনিও অমনি গা এলিয়ে ঝুলে রইলেন। আর শিষ্যগুলো এবার কেমন ধারা, বাবা বারণ করলে বলেই বাবাকে রক্ষা করতে কেউ এগোলি না। গোপাল ঠাকুরের কথা আর কবেন না, সারাটা জীবন তো বাঁশি বাজিয়ে আর ফষ্টি নষ্টি করেই কাটিয়ে দিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে একটা তীরও ছোঁড়েননি। আর মা কালীকে দেখুন, কচা কচ মুন্ডু কেটে অসুর বেটারদের কেমন সবক শেখাচ্ছেন, দেখলে ভয়ও হয় ভক্তিও হয়। দূর পুরার মূর্খ, ঠাকুর দেবতা নিয়ে ওসব বলতে আছে? আমাদের কালী ভালো, গোপালও ভালো, যিশুও ভালো। হ্যাঁ রে, দেওয়ালের পেরেক ঝোলানো চাবিটা দিয়ে দরজার তালাটা খুলবি তো। বসে আছিস কেন হাঁ করে? সৃষ্টির কাজ ফেলে এসেছি রে। শশব ব্যস্তে উঠে দরজায় কান পেতে উদ্ধব খানিকক্ষণ দেখে নিয়ে বলল, ঝাড় বোচের শব্দ বন্ধ হয়েছে। তালাটা খুলে দরজাটা হাট করে দিয়ে বলল, এবার যান ঠাকুমা। ভেতরে ঢুকে দেখা গেল যিশু বাবার মূর্তি যেমনকে তেমনই আছে। তবু মৃদুভাষিনী ভারী মায়া ভরে পার হাতের ক্ষতস্থানগুলো তুলো দিয়ে মুছে দিলেন। চোখে জল আসছিল। মৃদু স্বরে বললেন, তোমার বড় কষ্ট বাবা, ইচ্ছে হয় পেরেকগুলো উপড়ে ফেলে দিই। কি যে বলেন ঠাকুমা, পেরেক ওপড়ালে আর যিশু বাবার থাকে কি? পেরেক না হলে কি যিশু ঠাকুরকে চেনা যায়? মৃদুভাষিনী ফঁত করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ রে উদ্ধব, লোকে বলে তুই নাকি চোর। উদ্ধব মাথা চুলকোতে দেঁতো হাসি হেসে বলে, এই প্রাতকালটা দিব্যি তো ঠাকুর দেবতার কথা হচ্ছিল ঠাকুমা।
হঠাৎ আবার ওসব কথা কেন? লোকের কাছে শুনি তুই নাকি হাত করা পড়ালে চোখের পলকে খুলে ফেলিস, গারদে পুললে এক রকমায় তালা খুলে পালিয়ে যাস। হয়রান হয়ে নাকি শেষ পর্যন্ত প্রাণপতি দারোগা হাল ছেড়ে দিয়েছে। লোকের কথা ধরবেন না ঠাকুমা, তারা সব বাড়িয়ে বলে। স্বপনে কি দেখলুম জানিস বাবা? ওই যে ছোনাটাকে হাঁটুরে মার দিয়ে সবাই আদমরা করে তারপর ফাটকে পুড়ে রেখেছে। ওর জন্য যিশু বাবার বড় কষ্ট। তা বাপু, তোর যদি এতই হাত যশ, তাহলে ছোঁড়াটাকে চুপি চুপি বার করে দে না বাবা, পালিয়ে বাঁচুক। উদ্ধব মাথা নেড়ে বলে, লাভ নেই গো ঠাকুমা। ছোঁড়া ফাঁসির আসামি, সদর থেকে পুলিশের দল আসছে নিয়ে যেতে। ফাঁসিতে ঝোলাবে, ছেড়ে দিলেও পালাতে পারবে না। ছোঁড়া তেমন পাকাপোক্ত মানুষ নয় কি না। আহা, ছোঁড়ার মা জানি কত না কান্নাকাটি করছে। দেখ না বাবা, কিছু করতে পারিস কি না।